এর আগের ভিডিওতে আমরা সিজন চেঞ্জের সময় বাচ্চারা কেন বারবার অসুস্থ হয় তার কারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সেটাকে কি করে আটকাবো, অর্থাৎ সিজন চেঞ্জের সময় বাচ্চারা যাতে বারবার অসুস্থ না হয় সেই জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে এই ব্যবস্থাগুলোকে আমি একটু স্টেপ আকারে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেটাকে ইমপ্লিমেন্ট বা সেই পদক্ষেপগুলো নিতে সুবিধা হয়। ডেফিনেটলি যে স্টেপসগুলো আছে সেগুলো আমার সাজানো, আমি আমার সুবিধে মতন করে সাজিয়ে নিয়েছিলাম, সেইভাবেই ইমপ্লিমেন্ট করেছিলাম, সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো বা সেই যেভাবে আমি ব্যাপারটাকে নিয়েছি। কিন্তু এর মধ্যে যে সোর্সগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে সেগুলো বিভিন্ন ট্রাস্টেড সোর্স থেকে নেওয়া, যেমন WHO, ইউনিসেফ, IAP, AAP, NIC UK, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন সংস্থাগুলো তাদের দেওয়া যে সমস্ত গাইডলাইন সেখান থেকে একত্রিত করা। এই স্টেপসগুলোকে আমরা ফলো করে যেমন ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও আমাদের 2 সন্তানের ক্ষেত্রে উপকৃত হয়েছি, আশা করব আপনারাও আপনাদের সন্তানের ক্ষেত্রেও উপকৃত হবেন। স্টেপ নাম্বার 1এই যেটা আমি আলোচনা করব তার প্রথমেই আমি একটা ভুল ধারণা ভেঙে দিই। ইমিউনিটি, WHO এবং IAP দুজনেই বলছে ইমিউনিটি কোনো টোটকা নয় বা কোনো টোটকা দিয়ে ইমিউনিটি তৈরি করা যায় না। র্যাদার ইমিউনিটি একটা সেফ এবং কনসিস্টেন্ট বা অনবরত দেওয়ার মতন একটা এনভায়রনমেন্ট বা পরিস্থিতি, যেটাতে ইমিউনিটি তৈরি হয়। যেখানে প্রথমেই আসছে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন। সরকারের দেওয়া যে ইমিউনিটির শিডিউলটা থাকে বা চার্টটা থাকে সেটাকে মেনে বাচ্চার ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশনটাকে কমপ্লিট করে। অনেক সময় ইমিউনাইজেশন শিডিউলের মাঝখানে বেশ খানিকটা গ্যাপ থাকার ফলে আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু সেটাকে ক্যালেন্ডারে মার্কিং করে ফোনের মধ্যে রিমাইন্ডার লাগিয়ে সেটাকে কমপ্লিট করা উচিত। কারণ এই ইমিউনাইজেশনই হচ্ছে ওদের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে একটা ট্রেনিং দেওয়ার উপায়, যাতে আসল প্রোটেকশনটা তৈরি হয়। এছাড়াও সরকারের বলে দেওয়া শিডিউল ছাড়াও অনেক সময় পেডিয়াট্রিশিয়ানরা প্রাইভেটের কিছু ইমিউনাইজেশনও রেকমেন্ড করে, যেটা অ্যাডিশনাল প্রোটেকশনের জন্য দরকার হয়, সেগুলোও নেওয়া উচিত। 2 নম্বর এর সঙ্গে আমি বলবো ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট মিল্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 1 বছর অবধি এবং 1 বছর পরে গিয়েও একটা পার্শিয়াল প্রোটেকশন দেয়। তার কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে IgA অ্যান্টিবডিজ, ল্যাক্টোফেরিন, অলিগোস্যাকারাইডস এই সমস্ত থাকে, যেগুলো বাচ্চাদের ন্যাজাল ইমিউনিটি বা যে ইমিউনিটি সেল, মানে নাসারন্ধ্রের মধ্যে যে ইমিউনিটি সেলগুলো থাকে বা ইমিউনিটি যে ব্যবস্থাগুলো থাকে এবং গাট ইমিউনিটি তৈরি করতে সাহায্য করে। স্টেপ নাম্বার 2 হলো আমাদের ন্যাজাল ডিফেন্স সিস্টেমটাকে বহাল রাখা বা ভালোভাবে কাজ করতে দেওয়া। সেই জন্য হিউমিডিটি খুব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা একটু ভেঙে বলি। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি আমাদের শ্বাসনালীর ভেতরে মিউকাস এবং সিলিয়া থাকে। সিলিয়া হচ্ছে সরু সরু দাঁড়ার মতন বা চুলের মতন এক একটা অংশ, যে দুটো মিলিয়ে ফিল্টারের মতন কাজ করে, বাইরে থেকে ধুলো, ময়লা, রোগ জীবাণু শরীরের গভীরে প্রবেশ করতে দেয় না। এখন এই যে ভেতরের মিউকাস বা সিলিয়া তখনই ভালো কাজ করে যদি হিউমিডিটিটা ঠিকঠাক মতন বজায় থাকে। দেখুন, ঘরের বাইরের হিউমিডিটি আমরা মেনটেন করতে পারবো না, তার কারণ সেটা প্রকৃতির হাতে থাকে, আমরা কিছু করতে পারি না, কিন্তু ঘরের ভেতরেরটা কন্ট্রোল করতে পারি। জার্নাল অফ ইনফেকশিয়াস ডিজিজ বলছে ঘরের ভেতরের হিউমিডিটি যদি 40 থেকে 60% বজায় রাখা যায় কোনোভাবে, তাহলে আমাদের নেজাল ডিফেন্স সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করে, অনেক ভাইরাসই সাস্টেন করতে পারে না বা বেঁচে থাকতে পারে না। সেই জন্য ঘরের ভেতরে হিউমিডিফায়ার ব্যবহার করাটা খুব ভালো অপশান। যদি সম্ভব না হয় তাহলে আমরা এসি চালাই। এসি চালালে ঘরের মধ্যে একটা পাত্রে বলে জল রেখে দেওয়াটা খুব ভালো অপশান, তাহলে হিউমিডিটিটা বজায় থাকে। 2 নম্বর হলো স্যালাইন ন্যাজাল ড্রপ। ডক্টরের রেকমেন্ডেশনে যদি স্যালাইন ন্যাজাল ড্রপ ব্যবহার করা হয় তাহলে এই নাসারন্ধ্রের ভেতরের যে হাইড্রেশন সেটা বজায় থাকে, ভাইরাস লোড যেটা সেটা কমাতে হেল্প করে। আর 3 নম্বর হচ্ছে এসি বা ফ্যানের এক্সপোজারটা খুব সাবধানে। হঠাৎ করে ঠান্ডা একটা জায়গায় বাচ্চাকে রেখে দিলাম বা বাচ্চার গরম লাগছে বলে এসিটা চালিয়ে দিলাম, এটা করলে কিন্তু যেহেতু ওদের বডিতে টেম্পারেচার রেগুলেশন ঠিকঠাক মতন করতে পারে না, এখানে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে অপেক্ষাকৃত বা তুলনামূলক ঠান্ডা একটা ঘরে সেখানে বাচ্চাকে রাখা উচিত এবং গ্র্যাজুয়ালি বা আস্তে আস্তে যাতে টেম্পারেচারটা কমে সেই ব্যবস্থা করা উচিত।
ফট করে বাইরে থেকে নিয়ে এসে এসি বা ঠান্ডা ঘরে বা পাখার তলায় না বসিয়ে দিয়ে প্রথমে একটু বসিয়ে ঘরের ভেতরে বসিয়ে একটা অ্যাকাস্টমড করে নিয়ে বা আশপাশের টেম্পারেচারের সঙ্গে একটু সইয়ে নিয়ে তারপরে তুলনামূলক একটা ঠান্ডা ঘরে নিয়ে গেলে ওর টেম্পারেচারটা নিতে সুবিধে হবে, তখন চট করে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। 3 নম্বর স্টেপ হলো ভিটামিন ডি এবং আউটডোর এক্সপোজার। এইমস দিল্লি এবং ইন্ডিয়ান জার্নাল অফ পিডিয়াট্রিক্স বলছে ভারতীয় শিশুদের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে। এই ভিটামিন ডিটা কিন্তু শুধুমাত্র হাড়ের গঠনের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, ইমিউনিটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কি করবেন যাতে বাচ্চাদের শরীরে ভিটামিন ডি বাড়ে? আউটডোর এক্সপোজার দিতে হবে, মানে আলটিমেটলি সানলাইট এক্সপোজার দিতে হবে। সানলাইট এক্সপোজারের জন্য সকালবেলায় 10টার দিকে যদি 10-15 মিনিট বা 20 মিনিট ম্যাক্সিমাম যদি বাচ্চাকে সেফ একটা জায়গাতে সানলাইট এক্সপোজার দেওয়া যায়, তাহলে সেটা কিন্তু বাচ্চাদের স্কিনে ভিটামিন ডি সংশ্লেষ করতে হেল্প করে। খেয়াল রাখবেন, খুব ভোরবেলা বা একটু সকালবেলার দিকে পোলেন এক্সপোজারটা অনেক বেশি থাকে, বিকেলবেলার দিকেও থাকে, এবং বিকেলবেলা এবং সকালবেলায় পলিউশনের মাত্রাটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য 10টাটা সেফ অপশান, কারণ অনেকটা সূর্যটা উঠে যায়। যাদের ক্ষেত্রে ডার্ক কমপ্লেকশন, যে সমস্ত বাচ্চাদের, তাদের ক্ষেত্রে একটু বেশি সময় রাখতে হয়। আর যদি মনে করেন তাহলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনি সাপ্লিমেন্টের জন্য যেতে পারেন। যদি ডাক্তার মনে করে তাহলে সাপ্লিমেন্টের রেকমেন্ড করবেন। নিজে থেকে কখনোই ডিসাইড করে নিজের মতন করে সাপ্লিমেন্ট বাচ্চাকে দিয়ে দেবেন না, কারণ সেটার থেকে অনেক সাইড এফেক্ট হতে পারে। 4 নম্বর স্টেপ হলো গাট মাইক্রোবিয়াম স্টেবিলাইজেশন। আমরা জানি হচ্ছে যে 70% ইমিউনিটি সেল আমাদের গাট বা অন্ত্রে থাকে। এখন সেখানে যে মাইক্রোবিয়ামটা থাকে, সেই মাইক্রোবিয়াম বা যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলোকে যদি আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলি তাহলে আমাদের ইমিউনিটি ক্ষতিগ্রস্ত হয়। যাতে সেই মাইক্রোবিয়াম বা সেই ব্যাকটেরিয়াগুলো যাতে ঠিকঠাক থাকে, সেই জন্য সিজনাল ফ্রুট দেওয়া, ফাইবারযুক্ত খাবার দেওয়া এবং ট্র্যাডিশনাল ফার্মেন্টেড ফুড, মানে যেটা হলো বাড়িতে তৈরি করা টক দই যেমন, এগুলো দেওয়াটা খুব দরকার। এগুলো দিলে বাচ্চাদের গাট মাইক্রোবিয়াম ভালো থাকে। এর সঙ্গে যাতে ফার্দার ক্ষতি না হয় সেই জন্য নিজের মতন করে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়, এবং হাইড্রেশন যদি বজায় থাকে তাহলে গাট মাইক্রোবিয়াম কিন্তু ভালো থাকে। 5 নম্বর স্টেপ হলো অ্যালার্জি কন্ট্রোল স্ট্র্যাটেজি। জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি বলছে যে অ্যালার্জির এফেক্টটাকে বা অ্যালার্জিকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে ভাইরাস অ্যাফেক্টেড যে কন্ডিশনটা হয় বা তার থেকে যে সিভিরিটিটা হয়, মানে ভাইরাস যদি ক্ষতিও করে সেখান থেকে যে শরীরটা খারাপ হয়, সেটা খারাপ দিকে যাওয়ার থেকে আটকানো যায়। সেটার জন্য আমাদের কী করতে হবে, যে আমাদের অ্যালার্জিটাকে কন্ট্রোলে রাখতে হবে। অ্যালার্জি কন্ট্রোলে রাখার জন্য কী করতে হবে, প্রথমত ঘরের বিছানার চাদর, বালিশের কভার, জানলা দরজার যে পর্দা, সেগুলো অন্ততপক্ষে 2 দিন অন্তর ভালো করে ক্লিন করে চেঞ্জ করে দিতে হবে। ঘরে যদি কোনো সফট টয়েস থাকে যেটা নিয়ে বাচ্চা খেলে, সেটা এমন হওয়া উচিত যাতে কোনো রোঁয়া নেই, যেটাকে 2 দিন অন্তর অন্তর আমি ক্লিন করে দিতে পারবো, ধুয়ে দিতে পারবো ভালো করে। ঘরে অবশ্যই শুধুমাত্র ড্রাই মপিং করলে চলবে না, ওয়েট মপিং করতে হবে, অর্থাৎ ঘর ভালো করে ফিনাইল দিয়ে জল দিয়ে ভালো করে মুছতে হবে। নেক্সট হলো হাই পোলেন টাইম, বিশেষ করে সকালবেলা যেখানে পোলেন এক্সপোজারটা অনেক বেশি থাকে, সেই সময় বাচ্চাকে বাইরে বার করা যাবে না। আর লাস্ট হলো বাচ্চা বাইরে থেকে যখনই ঘরে ঢুকবে তখন ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে দিতে হবে। 6 নম্বর প্ল্যান হলো স্লিপ প্রোটেকশন প্ল্যান, যেটা ইমিউনিটিতেও হেল্প করে। স্লিপ মেডিসিন রিভিউ বলছে ডিপ স্লিপের মধ্যে সাইটোকাইন প্রোডাকশন হয়। সাইটোকাইন ইমিউনিটিতে হেল্প করে। অর্থাৎ তাহলে আমাদের স্লিপটাকে প্রোটেক্ট করতে হবে বা আমাদের সুরক্ষিত করতে হবে যাতে বাচ্চারা ঠিকঠাকভাবে ঘুমোতে পারে। সেই জন্য প্রথমত রেগুলার ফিক্সড বেড টাইম বা ফিক্সড স্লিপ টাইমটাকে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য ঘরের কমফর্টেবল টেম্পারেচার, ঘরের মধ্যে যখন ঘুমাবে তখন আলো আর শব্দ যেন না থাকে। ঘুমোতে যাওয়ার আগে ঘরের লাইটটা যেন সুদিং হয়, তার আগে যেন এমন কোনো ওভার স্টিমুলেশন না হয় যাতে করে বাচ্চা নিজেকে শান্ত করতে পারে না, অর্থাৎ প্রচণ্ড খেলা, হুড়োহুড়ি বা এমন কিছু একটা এক্সপোজার যার জন্য বাচ্চা নিজেকে শান্ত করতে পারছে না, সেটা যেন না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। আর অবশ্য করেই অনেক সময় বাচ্চারা রাত্রিবেলা নাইটের মধ্যে বা রাত্রের বেলাতেই ঘেমে যায়, সোয়েটিং হয়ে যায়, সেটার জন্য ব্রিদেবল কটনের জামা কাপড় পরিয়ে বাচ্চাকে শোয়ানো উচিত। 7 নম্বর স্টেপ, সেটা হলো স্কুল আর ডে কেয়ারের এক্সপোজার।
সিডিসি ডেটা বলছে যে এই ডে কেয়ার বা স্কুলে গিয়ে যে এক্সপোজারটা হয়, অর্থাৎ স্কুলে যখন বাচ্চারা যায় তখন বাচ্চারা যে ক্লাসে বা গ্রুপে বসে সেখানে কোনো একটা বাচ্চা অসুস্থ বা ইনফেক্টেড থাকতেই পারে, সেটা বোঝা সম্ভব নয়। সেটা কখনো সে বুঝতে পারে না, তার বাড়ির মানুষজনও হয়তো বুঝতে পারে না, কিন্তু সেখান থেকে যে এক্সপোজার হয় সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, আনঅ্যাভয়েডেবল। কিন্তু আমরা ছড়ানো থেকে আটকাতে পারি। সেই জন্য বাচ্চাকে প্রথমত হ্যান্ড ওয়াশ জিনিসটা শেখাতে হবে, কী করে হাত ধোবে, 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ রুল সেটা শেখাতে হবে। স্নিজ অ্যান্ড কফ ইটিকুইটিস, মানে হাঁচি হলে বা কাশি হলে কী করে চাপা দেবে, কী করে সেটা ছড়াবে না, এক্সট্রা একটা রুমাল ব্যবহার করবে এবং সেই রুমালটাকে যেখানে সেখানে রেখে দেবে না, সেটাকে ঠিকমতোভাবে ক্লিনিং হবে, সেইটা আমাদেরকে শিখিয়ে দিতে হবে। আর অবশ্য করে স্কুলে গিয়ে যেন নিজের ওয়াটার বটলটা শেয়ার না করে। অবশ্যই বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে 24 থেকে 48 ঘন্টা বা আর একটু বেশি রেস্ট দেওয়া উচিত। বাচ্চা অসুস্থ হলে সবসময় যে স্কুলে বাধ্যতামূলকভাবে পাঠিয়ে দিতে হবে, এটা কিন্তু রেসপন্সিবল প্যারেন্টিং নয়। এবার এগুলো তো গেল আমরা যে স্টেপগুলো নেব যাতে করে বাচ্চার সিজন চেঞ্জে বারবার অসুস্থ না হয়। কিন্তু আইএপি, এএপি এবং বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট যারা এই সম্পর্কে বিভিন্ন গাইডলাইন্স ব্যক্ত করেছে, তারাই বলছে যে এই স্টেপগুলো নেওয়া সত্ত্বেও আপনার এক্সেপশন বা ব্যতিক্রম হতে পারে। 6-8 বছর বয়স অবধি একটি বাচ্চার সারা বছরে বেশ কয়েকবার অসুস্থ হতে পারে, দ্যাট ইজ নর্মাল, কারণ ওদের ইমিউনিটিটা আন্ডার ট্রেনিং থাকে। এই সময় ন্যাচারাল সাপোর্টিভ কেয়ার, হোম কেয়ার দিলে অনেক সময় ওরা সুস্থ হয়ে যায়। তার মধ্যে বাচ্চাকে ধরুন গরম খাবার এবং পানীয় দেওয়া, বয়স অনুযায়ী সাপোর্ট দিয়ে বা তাকে গাইডেন্সে স্টিম ইনহ্যালেশন করানো বা স্টিম নেওয়ানো, সেখান থেকেও রিকভার হয়ে যায়। বয়স এবং এজ অনুযায়ী ডাক্তার বলে দিয়ে থাকলে সেই ডোজ অনুযায়ী প্যারাসিটামল দেওয়া, এছাড়াও রেস্ট দেওয়া এবং স্নান বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যেন না হয় সেটা দেখা। এগুলো করলেও কিন্তু অনেক সময় বাচ্চা একটু অসুস্থ হয়ে থাকলেও সেটা নিজে নিজে সে ঠিক হয়ে যায়। তবে ওভার দ্য কাউন্টার মেডিসিন দেওয়া, নিজের মতন করে মেডিসিন দিয়ে দিলাম, বা বাচ্চা আগের বার শরীর খারাপ হয়েছিল, ডাক্তার এই ওষুধটা লিখেছিল সেই জন্য আমি এই ওষুধটা দেবো, বা বাচ্চাকে নিবুলাইজেশন দিয়েছিল সেই জন্য সর্দি কাশি ঠান্ডা লাগা হলেই নিবুলাইজেশনই দিয়ে দেবো, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। কারণ নিবুলাইজেশন সব রকমের ঠান্ডা লাগার ক্ষেত্রে দরকার হয় না বা প্রয়োজন হয় না, কাজও করে না। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, রেড ফ্ল্যাগস কিছু বলে রাখি, যে ক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে, আমরা বাড়িতে আর সাপোর্টিভ কেয়ার দিয়ে তাকে সুস্থ করে তুলতে পারবো না, অনেক বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স কিছু রেড ফ্ল্যাগস বলে দিয়েছে, যেমন বাচ্চার জ্বর যদি 3 দিন বা তার বেশি থাকে, বাচ্চা যদি শ্বাসকষ্ট বা ব্রিদিং ট্রাবল হয়, বাচ্চা যদি শ্বাসের মধ্যে একটা উইজিং আওয়াজ বা ঘড়ঘড়ানি শব্দ শোনা যায়, বাচ্চা যদি কন্টিনিউ বমি করে, ঝিমতে থাকে এবং ইউরিন কমে যায়, এই সবকটা বা এর মধ্যে কয়েকটাও যদি দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এটা কিন্তু বাড়ির সাপোর্টিভ কেয়ার দিয়ে কিওর করাটা তখন আর সম্ভব নয় এবং রিস্কিও হয়ে যাবে।